চারা অবস্থায় কিন্তু গুটিও চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শীতকালীন পেঁয়াজ না। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বীজ বপন পদ্ধতিটা, এবং সেই বীজতলাতেই দেখেন কত সুন্দর চারা হয়েছে। এই যে এটা হলো গ্রীষ্মকালীন পেঁয়াজ। পেঁয়াজের চারা কিন্তু খুব সুন্দর হয়েছে। চারা অবস্থায় কিন্তু গুটিও চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বীজতলাতে আমি দেখিয়েছিলাম বীজ ফেলানোর পদ্ধতি। এখানে দেখেন চারা কত সুন্দর হয়ে গেছে। এই চারার বয়স কিন্তু 35 দিন। এই 35 দিনে কত সুন্দর গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা হয়েছে। এটা এখন পাশে আমরা রোপণ করা হয়েছে কিছুটা, সেটাও আপনাদেরকে দেখাবো। আমাদের যে প্রত্যেক বছর যে 10 থেকে 15 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে হয়, আমরা যদি এভাবে সব কৃষকরা, আমাদের বাংলাদেশের সব কৃষকরা যদি এভাবে এই গ্রীষ্মকালীন পেঁয়াজটা আবাদ করে, তাহলে কিন্তু বিদেশ থেকে আমাদের আর এই পেঁয়াজটা আমদানি করতে হবে না, আমাদেরকে ডলার খরচ করতে হবে না। একটু জেনে নিই যে যিনি এই বীজতলাতে এই সুন্দরভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজের চারাটি করেছেন তার মুখেই শুনবো। আসলে আপনি যে চারাটা করলেন, এখানে তো ছাউনি ছিল নাকি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুজ্জামান। এখানে সর্বপ্রথম আমি পলিথিন দিয়েছিলাম। আচ্ছা। পলিথিন দেওয়ার পর যখন আমার চারা মনে করেন যে একটা 1.5 ইঞ্চি হয়ে গেছিল, তখন অনেক গরম আর অনেক তাপমাত্রা ছিল। তখন আমি চারাটা উঠাই নিয়ে আমি নেট শিট দিলাম। এই আঙ্কেল আমাকে বললো, তাহলে আমি পুরোটা কিন্তু মানে নেট দিয়ে রাখছিলেন? হ্যাঁ, পুরোটাই আমি নেট দিলাম। নেট দেওয়ার পর মনে করেন যে আমি কিন্তু চারা প্রথমে আমি হালকা মনে করেন যে এখানে 2.5 কেজি ডিএপি, 1 কেজি ইউরিয়া আর 2.5 কেজি পটাশ দিছি। আচ্ছা। আর এখানে আমার দেওয়া আছে মোটামুটি আধমন খানিক আমার ভার্মি কম্পোস্ট, এই 3 ইয়াতে। আর ভার্মি কম্পোস্টটা আমি নিজেই উৎপাদন করি। তারপরে আর কোনো রাসায়নিক নাই, আমি শুধু ভার্মি কম্পোস্ট দিই আমি ইয়া করছি। দেখেন ভার্মি কম্পোস্টের এখনো উপরে আছেই। হ্যাঁ, তো আপনারা জানলেন আসলে মাটি প্রস্তুতির যে বিষয়টা ছিল, উনি কিন্তু জৈব সারটি বেশি ব্যবহার করেছেন এবং পাশাপাশি সামান্য রাসায়নিক সার ব্যবহার করেছিলেন, এবং উনি প্রথম অবস্থায় পলিথিন দিয়েছিলেন। কিন্তু পলিথিনের যে অসুবিধাটা, আপনারা যদি প্রখর রোদে যদি পলিথিন দিয়ে রাখেন, পলিথিন পেপার দিয়ে রাখেন প্রখর রোদে, তাহলে আপনার ভিতরে তাপমাত্রা অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে চারা গাছটি মারা যেতে পারে। এবং এই কারণে উনি কি করেছেন, রোদের সময় উনি যে আপনাদের এই যে পাশে যে দেখতে পাচ্ছেন এই নেটটা ওনার দেয়া ছিল, এই নেটটা দেয়া ছিল। তো আপনারা এভাবে বৃষ্টির সময় পলিথিন ইউজ করতে পারবেন, কিন্তু রোদের সময়, আচ্ছা, বৃষ্টির সময় উনি নেট ব্যবহার করছেন। তবে আপনাদের পলিথিনের চাইতে মনে হয় যে এই নেটিং পদ্ধতিটাই বেশি কার্যকর হচ্ছে। তো আমরা মাঠ লেভেলে এসে জানলাম যে আমরা কিন্তু পলিথিন সাপ্লাই দিয়ে থাকতাম আমাদের অফিস থেকে, কিন্তু আমরা এই যে বাস্তবে ফিল্ডে এসে দেখতেছি যে নেটটাই ভালো কাজ হচ্ছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন উনি এই যে এই চারাগুলো তুলে এখানে রোপণ করেছেন। দেখেন উনি কিন্তু সুন্দরভাবে এই গ্রীষ্মকালীন পেঁয়াজটি লাগিয়েছেন। তো এখানে অনেক অনেক জায়গা জুড়ে লাগিয়েছেন। ওই উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান সাহেবের কাছে আসছি, ওনার কাছে আমি শুনবো উনি এই যে গ্রীষ্মকালীন পেঁয়াজটা, এটা কিন্তু বাস্তবায়ন মাঠে কৃষকরা আসলে এই প্রযুক্তিটা গ্রহণ করতে চায় না। তো উনি কিভাবে কৃষকদের ম্যানেজ করে এই যে মাঠে বাস্তবায়ন করতেছেন, ওনার মুখে আমি এই গল্পটা জানতে চাচ্ছি। আপনি যদি বলতেন একটু এই গ্রীষ্মকালীন পেঁয়াজ সম্পর্কে, কৃষকরা কিভাবে এটা নিচ্ছে। আর আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা, চন্দননগর ইউনিয়ন, চন্দননগর ব্লক। গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা কাজ। কৃষক অনেকটা ভুল ত্রুটি করে। এই চারা উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি নিবিড় পর্যবেক্ষণ করতে পারি, তাহলে আমাদের এই সফলতাটা আসবে। চারা উৎপাদনের ক্ষেত্রে বিশেষভাবে রাসায়নিক সারটা আমরা গুরুত্ব কম দেব। জৈব সার, যেমন ভার্মি কম্পোস্ট হোক বা আদার্স জৈব সার, এই বিষয়টা গুরুত্ব দিতে হবে। এবং যেটা আমরা দেখেছি, আমাদের অফিস থেকে এক সময় পলিথিন সাপ্লাই দেওয়া হতো। আমার বাস্তব অভিজ্ঞতায় আমি দেখলাম পলিথিনের চেয়ে নেট হাউস যেটা বলে, আমাদের বর্ষাকালে যখন ডাইরেক্ট বৃষ্টিটা পড়ে তখন কিন্তু চারাটা হয় কি মাটি থেকে উঠে যায়। নেট রাখলে তাপমাত্রাটাও কিছুটা কম হয় এবং বৃষ্টিটা ডাইরেক্ট মাটিতে পড়ে না, নেটের উপর পড়ে গড়ে সাইড দিয়ে আসে। এক্ষেত্রে আমি এটা একটা ব্যক্তিগতভাবে ব্রেন খাটায় প্রযুক্তিটা নিয়েছি। নেট হাউস আমার বেশ কিছু কৃষককে চারা বীজ দেওয়া আছে অফিস আমাদের সরকারিভাবে। এই কৃষকগুলো অনেক কষ্ট করে আমি মোটিভেশন করেছি। মোটামুটি বেশ কয়েক জায়গাতেই আমি আমার প্রযুক্তিতে সফল হয়েছি। এইভাবে যদি আমাদের কৃষকেরা প্রযুক্তি গ্রহণ করতে চায় না, অনেক কষ্ট হয় আমাদের, বারবার তাদের কাছে যেতে হয়। যদি গ্রহণ করে এইভাবে, যত প্রায় 20 জন কৃষককে আমার এই গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা বীজ দেওয়া আছে, তারা যদি সঠিকভাবে সকলেই
কাজে লাগাই, তাহলে আমাদের এই পেঁয়াজের যে ঘাটতি, বিদেশ থেকে প্রতি বছর আমাদের পেঁয়াজ আমদানি করতে হয়, এই আমদানির থেকে অন্তত আমাদের দেশ এবং আমাদের সরকার রক্ষা পাবে আমরা আশা করি। আমার ইউনিয়নের যে 20 জন কৃষকের কাছে আছে, সবাই যদি সঠিকভাবে প্রযুক্তি গ্রহণ করে চাষাবাদ করে, তাহলে আমরা অবশ্যই আশাবাদী যে আমাদের দেশের পেঁয়াজ দিয়েই আমাদের দেশের চাহিদা পূরণ হবে এবং আমরা বিদেশ থেকে আমদানি করতে হবে না আমাদের। তো ধন্যবাদ ইমরান সাহেবকে, উনি আসলে খুব যত্ন সহকারে কৃষকদের বুঝিয়েছেন, সে কারণে উনি আজ এই সফলতা পেয়েছেন। তো আমাদের এই পেঁয়াজ উৎপাদনে প্রথম যেই ভুলটা হয়, চারা করাটাই কষ্টকর হয়ে যায়। তো উনি এই যে দেখেন সুন্দরভাবে এখানে নেট হাউস করে চারা উৎপাদন করেছেন, এ পাশে আপনারা চারাও দেখতে পাচ্ছেন, সুন্দর হয়েছে। তো এভাবে যদি আপনাদের সব কৃষকরা যদি এই প্রযুক্তিটা গ্রহণ করে, তাহলে কিন্তু আর বিদেশ থেকে আমাদের এই পেঁয়াজটা আমদানি করতে হবে না। তো এই পাশে দেখেন অর্পণ করেছেন, আমরা আগামীতে এসে দেখব যে এই পেঁয়াজটি, এটা কিন্তু এক একটি পেঁয়াজ কিন্তু 200 গ্রাম পর্যন্ত ওজন হয় এবং বিঘা প্রতি 60 থেকে 80 মণ পর্যন্ত ফলন হয়। এবং বর্তমান যে বাজার মূল্য, এই বাজার মূল্যে 1 বিঘাতে 3 থেকে 4 লক্ষ টাকার বেচা কেনা সম্ভব। তো এটা আসলে অনেক লাভজনক একটি ফসল। তো আসুন আমরা সবাই এই গ্রীষ্মকালীন পেঁয়াজটি আবাদ করি এবং দেশকে অনেক এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সবাই।